3টা আইল্যান্ড ঘুরবো, 45 মিনিট, 2650 টাকা। এই হলো স্পিড বোট। ব্রেকফাস্ট আইল্যান্ড, ঘণ্টশিলা আইল্যান্ড আর বার্ড আইল্যান্ড। হচ্ছে ওভারঅল রুম, গোপালপুর রিসর্ট। 4 রাত 5 দিনের দারিংবাড়ি গোপালপুর ট্যুরের পাহাড়ি অধ্যায় পেরিয়ে এবার আমরা রওনা দিচ্ছি সমুদ্রের দিকে। পাহাড়ের ঠান্ডা আবহাওয়া ছেড়ে আজ আমাদের গন্তব্য উড়িষ্যার দক্ষিণ উপকূলের এক শান্ত, সুন্দর আর ঐতিহাসিক সমুদ্র সৈকত গোপালপুর অন সি। গোপালপুর অবস্থিত গঞ্জাম জেলায়। নিকটতম রেল স্টেশন হলো ব্রহ্মপুর। ব্রহ্মপুর থেকে গোপালপুরের দূরত্ব মাত্র 16 কিলোমিটার, সময় লাগে 30 মিনিটের মতন। আর কলকাতা থেকে সড়কপথের দূরত্ব 606 কিলোমিটার মতো। একসময় গোপালপুর ছিল একটি ব্যস্ত বন্দর নগরী। আজ তার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক গোপালপুর লাইট হাউস। গোপালপুরের সবচেয়ে বড় পরিচয় হলো এর শান্ত পরিবেশ। এখানে নেই ভিড়, নেই কোলাহল, শুধু খোলা সৈকত, নীল সমুদ্র আর ঢেউয়ের অবিরাম শব্দ। সকালে সৈকতে হাঁটলে দেখা যায় জেলেদের নৌকা আর মাছ ধরার দৃশ্য, আর সন্ধেবেলায় গোপালপুরের সূর্যাস্ত সত্যিই অসাধারণ। দারিংবাড়ির রোমাঞ্চের পর গোপালপুর আমাদের ট্রিপে এনে দেয় একটা পারফেক্ট রিল্যাক্সিং মুড। এই দুরাত আমরা কাটাবো সমুদ্রের পাশে, একদম নিজেদের মতন করে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি অরিজিৎ, আপনাদের সকলকে স্বাগত জানাই অরিজিৎ ট্রাভেল জোনের এই নতুন ভিডিওতে। গুড মর্নিং বন্ধুরা, আজকে 26শে ডিসেম্বর 2025। শুরু হচ্ছে আমাদের 4 রাত্রি 5 দিনের দারিংবাড়ি গোপালপুরের ট্যুরের দ্বিতীয় অধ্যায়। সময় 7টা বাজতে যায়, আমরা 7টা সাড়ে 7টার মধ্যে বেরিয়ে পড়বো। অনেকটা জার্নি, যেতে যেতে রাস্তায় অনেকগুলো পয়েন্ট আছে, দেখবো, আপনাদেরও দেখাবো আজকে গোপালপুরের উদ্দেশ্যে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন অরিজিৎ ট্রাভেল জোনে। দারিংবাড়ি থেকে এই 7-8 কিলোমিটারের মতন পেরিয়ে এলাম আমরা। এসে পৌঁছালাম আমাদের আজকের প্রথম ভিউ পয়েন্ট, পাঙ্গালি ভ্যালি ভিউ পয়েন্ট। এই উপর থেকে এই রোদটা উঠেছে, কুয়াশাটা কেটেছে, দারুণ একটা পরিবেশ, সুন্দর দেখাচ্ছে ভ্যালিটা। সূর্যের আলোটা পাহাড়ের গায়ে পড়েছে এই দিকটায়, দারুণ ভিউ এখান থেকে। তো আমরা পৌঁছে গেলাম মৃদুবন্ধা ওয়াটারফলস। এখানে টিকিট কাউন্টার আছে, ঢোকার মুখেই চেকপোস্ট টাইপের করা আছে। তো এখানে টিকিট লাগছে 50 টাকা পার ভেহিকেল। এই মৃদুবন্ধা ওয়াটারফলসের যেখানে টিকিট কাটলাম তার থেকে ওই 200-300 মিটার মতন এসে এখানে পার্কিং এরিয়া। এখানে অনেক স্টলও আছে, সকালবেলা ব্রেকফাস্টও করা যাবে, চাটা খাওয়া যাবে। মৃদুবন্ধা ওয়াটারফলস দারিংবাড়ি থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত। আর এখানে সিঁড়ি ভাঙতে হবে প্রায় 187টা মতো। ওনাদের সাথে দেখা হলো, সকাল সকাল ওনারাও এসছে। আওয়াজ পাচ্ছেন তো ঝর্ণার? যেতে বসার ব্যবস্থা আছে, একটু একটু করে বসে যেতে পারবেন রেস্ট নিয়ে নিয়ে।
ওয়াটারফলস দেখা হয়ে গেল। খুব একটা ভিড় নেই এখানে, মানে একটু সকাল সকাল এসেছি তাই জন্যে। এইবার মেইন চ্যালেঞ্জ হচ্ছে এই সিঁড়িটা উঠতে হবে। তবে অসাধারণ সুন্দর ওয়াটারফলস, আরো ভালো লাগছে এই সবুজে ঘেরা বলে, পাহাড়ের মধ্যে জঙ্গলের মাঝখানে এত সুন্দর একটা ওয়াটারফলস। এই পার্কিং এর সামনে এরকম স্টল রয়েছে, সেখান থেকে ব্রেড অমলেট, চা আর ফুলকপির পকোড়া দিয়ে আজকের ব্রেকফাস্ট হচ্ছে মৃদুবান্ধা ওয়াটারফলসে। মৃদুবান্ধা ওয়াটারফলস দেখা হয়ে গেলে আমরা বেরিয়ে পড়ি 120 কিলোমিটার দূরে অবস্থিত জিরাং গ্রামের উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তা ছেড়ে ধীরে ধীরে বদলে যেতে থাকে দৃশ্যপট। ঘন জঙ্গল, ছোট ছোট গ্রাম, কখনো আঁকাবাঁকা রাস্তা, আবার কখনো খোলা হাইওয়ে। এই রোড জার্নিটাই ভ্রমণের এক আলাদা অভিজ্ঞতা এনে দেয়। জিরাং গ্রামটি পরিচিতি পেয়েছে এখানকার বসবাসকারী তিব্বতী বৌদ্ধ সম্প্রদায়ের জন্য। তিব্বত থেকে আসা শরণার্থীরা এখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং ধীরে ধীরে গড়ে ওঠে এই অনন্য সাংস্কৃতিক গ্রাম। 11:26 আমরা এসে পৌঁছে গেলাম জিরাং মনাস্ট্রি, বা যার অফিসিয়াল নাম হচ্ছে পদ্মাসম্ভবা মহাবিহারা মনাস্ট্রি। এটা উড়িষ্যার চন্দ্রগিরির জিরাং গ্রামে। আমরা গজপতি জেলায় পৌঁছে গেলাম। আমরা ছিলাম কান্ধামাল জেলায়, পৌঁছে গেলাম গজপতি জেলায়। তো পূর্ব ভারতের সব থেকে বড় মনাস্ট্রির সামনে এবার আমরা মনাস্ট্রির ভিতরে যাব। টিকিট লাগলো এন্ট্রি ফি 5 টাকা জনপ্রতি। ক্যামেরার জন্য 100 টাকা করে লাগলো। তো আমাদের এই দুটো ক্যামেরার জন্য 200 টাকা। জিরাং মনাস্ট্রিটি ওড়িশার গজপতি জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ তিব্বতী বৌদ্ধ ধর্মীয় কেন্দ্র। এই মনাস্ট্রিটি উৎসর্গ করা হয়েছে গুরু পদ্মসম্ভবাকে, যিনি 8ম শতাব্দীতে তিব্বতের বৌদ্ধ ধর্ম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দ্বিতীয় বুদ্ধ নামেও পরিচিত। জিরাং মনাস্ট্রির নির্মাণ কাজ শুরু হয় 1990-এর দশকের শেষের দিকে দালাই লামার আশীর্বাদে। এর মূল উদ্দেশ্য ছিল ওড়িশা ও আশেপাশের অঞ্চলের বসবাসকারী তিব্বতী বৌদ্ধ সম্প্রদায়ের জন্য একটি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড না, প্রোহিবিটেড। তো ভিতরে তো ফটোগ্রাফি করতে পারলাম না, ভিডিওগ্রাফি করতে পারলাম না। ভিতরে আছে বুদ্ধ মূর্তি 23 ফিট লম্বা প্রায়, আর একদিকে আছে অবলোকিতেশ্বরার মূর্তি, আর একদিকে আছে গুরু পদ্মসম্ভবার মূর্তি। মনাস্ট্রি খোলা হয় সকাল 8টায় আর বন্ধ হয় সন্ধ্যে 7টায়। দুপুরবেলা 1 ঘন্টার গ্যাপ থাকতো, কিন্তু এখন জিজ্ঞেস করলাম, এখন বন্ধ থাকছে না দুপুরবেলা, একদম সকাল 8টায় খুলছে, সন্ধ্যে 7টা অবধি খোলা থাকছে। এইটা হচ্ছে গুরু পদ্মসম্ভবা স্কুল, আর এই হচ্ছে মনাস্ট্রি, আর এই দিকটা হচ্ছে হোস্টেল। আজকের যাত্রাপথের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা জিরাং মনাস্ট্রি। পূর্ব ভারতের সবথেকে বৃহত্তম মনাস্ট্রি দেখার পর আমরা রওনা দিলাম আমাদের নেক্সট গন্তব্য খাসাডা ওয়াটারফলসের উদ্দেশ্যে। খাসাডা ওয়াটারফলসের দূরত্ব জিরাং মনাস্ট্রি থেকে ওই 7 কিলোমিটারের মতো। ওড়িশার গজপতি জেলায় ঘন সবুজ পাহাড় আর জঙ্গলের মাঝে লুকিয়ে থাকা একটি প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শনের নাম হলো খাসাডা ওয়াটারফলস। বর্ষাকালে খাসাডা জলপ্রপাত নিজের আসল রূপে ধরা দেয়। উঁচু পাহাড় থেকে নেমে আসা প্রবল জলধারা পুরো এলাকা ভরিয়ে তোলে একটা অন্যরকম এনার্জিতে। আর খাসাডার মানে কিন্তু স্লিপারি। খাসাডা ওয়াটারফলস যাওয়ার পথটা খুব একটা ভালো না, অফরোডিং আছে অনেকটাই। এখন আমরা যাচ্ছি, একটা লাঞ্চ করে তারপরে যাব তপ্তাপানি। আমাদের গোপালপুর পৌঁছাতে ওই 3টে বা 4টে বাজবে। খাসাডা ওয়াটারফলস থেকে এসে রাজ এম্পায়ারে লাঞ্চ করে ফেললাম বিরিয়ানি দিয়ে, চিকেন বিরিয়ানি। ভালোই ছিল খাওয়াটা। এখনো 115 কিলোমিটার এখান থেকে তপ্তাপানি হয়ে গোপালপুর, সময় লাগবে প্রায় 3 ঘন্টার মতো। জিরাং মনাস্ট্রি থেকে 30 কিলোমিটার দূরে তপ্তাপানি হট স্প্রিংয়ে পৌঁছে গেলাম আমরা। এখন সময় আপডেট 2:46। তপ্তাপানির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর হট স্প্রিং। ভূমির গভীর থেকে প্রাকৃতিকভাবে উঠে আসা এই সালফারযুক্ত গরম জল সারা বছরই উষ্ণ থাকে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই গরম জলে স্নান করলে ত্বকের সমস্যা
জয়েন্ট পেন আর শরীরের ক্লান্তি কমে। এখানে পর্যটকদের জন্য আলাদা আলাদা বাথিং পুল তৈরি করা আছে, যাতে নিরাপদে গরম জলে স্নান করা যায়। দারিংবাড়ি থেকে গোপালপুর এই জার্নি প্রায় আমাদের লেগেছিল 228 কিলোমিটারের মতো। সমস্ত সাইট সিন কভার করতে করতে বিকেলবেলা পৌঁছে গেলাম গোপালপুরে। অবশেষে পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় অধ্যায়ের সেই ডেস্টিনেশন গোপালপুর অন সি। এখন আছি আমি গোপালপুরে। এখন সময় 5:07, সকাল 7:15 শুরু করেছিলাম দারিংবাড়ি থেকে। আমার অন্যতম প্রিয় সি বিচ গোপালপুর অন সি। বিকেল থেকে সন্ধে অবধি বিচের পাড়ে বসে কিছুটা সময় কাটিয়ে নিলাম আর রিল্যাক্স করলাম। তারপরেই চলে গেলাম গোপালপুরের বিখ্যাত স্ট্রিট ফুডগুলো চেখে দেখতে। এখন এসে গেছি কেজিএন কাবাব সেন্টারে। নিয়ে নিলাম চিকেন বাটার কাবাব, আর এই একটা স্টিক নিলাম, খেয়ে দেখি মাটন কাবাব। ছোট ছোট পিস শালপাতায় দিচ্ছে। গোপালপুর সন্ধেবেলায় একদম অন্য রূপে ধরা দেবে আপনাদের কাছে। সকালবেলা শান্ত গোপালপুরকে চিনতে পারবেন না সন্ধে হলেই। এটা হচ্ছে স্টিম ছানা, টাবড়িও পাওয়া যায়, আর খুব সুন্দর খেতে। গরম গরম সাওয়ারমা রোল হাতে চলে এলো। আজকে গোপালপুরের ডিনার এটা দিয়েই হবে। সাওয়ারমা রোল দিয়ে ডিনারটা সেরে ফেলে আমরা চলে এলাম এবার হোটেলে। আপনাদের হোটেলের রুম ট্যুরটা করিয়ে দিই। গোপালপুর রিসর্টে 306 নম্বর রুম আমরা আছি। বেশ স্পেশিয়াস, একটা সুন্দর চেয়ার দেওয়া আছে, ওয়ার্ড্রপ, অনেক জায়গা আছে, হ্যাঙ্গার দেওয়া আছে, সাইড টেবিল, এখানে একটা চার্জিং পয়েন্ট, আর বেডটা কিং সাইজ বেড, 4টে পিলো দেওয়া আছে, 2টো টাওয়েল, এসি রিমোট, টিভি রিমোট। এটা একটা স্টাডি টেবিল করা আছে, এখানে একটা চেয়ার দেওয়া আছে, ইলেকট্রিক কেটল, 2টো কমপ্লিমেন্টারি ওয়াটার বোতল 1 লিটারের, আর হচ্ছে টিভি, ইন্টারকম আছে। ওনাদের গোপালপুর রিসর্টের নিজস্ব রেস্টুরেন্ট আছে, তার মেনু দেওয়া আছে। এইখানে কফি আর টি এর স্যাশে দেওয়া আছে, কাপ আছে, একটা বড় মিরর, ডাস্টবিন, ওয়াশ বেসিনটা বাইরের, আর এই হচ্ছে বাথরুম। পরিষ্কার চকচকে একদম সুন্দর বাথরুম। গিজার আছে, ওয়েস্টার্ন কোমোড, হ্যাঙ্গার, ফসেট আছে, বালতি, মাগ। তো এই হচ্ছে ওভারঅল রুম গোপালপুর রিসর্ট। আজকে আমরা চেক ইন করলাম 26শে ডিসেম্বর 2025। আমার তো বেশ পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই ছিল আজকে আমাদের সারাদিনের জার্নি। দারিংবাড়ি থেকে আমরা গোপালপুর পৌঁছালাম, এবং দারিংবাড়ি থেকে গোপালপুর পৌঁছানোর মধ্যে কী কী সাইট সিন দেখলাম সবটাই আপনাদের তুলে ধরলাম। আর বিচটাও দেখালাম গোপালপুরে এসে। দারুণ খাওয়া দাওয়া করলাম সন্ধ্যে থেকে গোপালপুরের স্ট্রিট ফুডগুলো, আর ডিনারটা করলাম সাওয়ারমা রোল দিয়ে একটু আলাদাভাবে। আর এই রুমটা আপনাদের দেখালাম। তো আজকে গোপালপুর থেকে সবাইকে গুড নাইট জানাচ্ছি। দেখা হবে কাল সকালে। গুড নাইট ফ্রেন্ডস ফ্রম গোপালপুর। গুড মর্নিং ফ্রম গোপালপুর অন সি। সকালটা শুরু হলো সমুদ্রের ঢেউয়ের গর্জন দিয়ে। একটা দারুণ সকাল, বিচটা পুরো ফাঁকা। এখন বাজে 5:52, বিচে হাঁটছি, নির্জন সমুদ্র বিচ, আর কেউ কোথাও নেই, শুধু সমুদ্রের ঢেউয়ের গর্জন শুনতে পাচ্ছি, আর একটা ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে ডিসেম্বরের 27 তারিখ 2025, আর ওয়েট করছি একটা সানরাইজের জন্য। দেখি সানরাইজ হয় কিনা, কুয়াশা আছে, কতটা কি পাই সানরাইজ আপনাদের দেখাবো। এই দুটো ফিশিং বোট এক্ষুনি এলো মাছ ধরে, আরও আসছে অনেকগুলো, 4-5টা বোট আসছে আরও।
সমুদ্রে কিন্তু এলে আসল মজাটা এই সানরাইজটার সময় এত ভালো লাগে। সানরাইজ দেখলাম, মাছ ধরা দেখলাম, এবার যাচ্ছি একটু চা খেতে। এবার চা খাবো। গাড়ির সাথে কথা হলো, গাড়ি আসবে 9টায়। আমরা রম্ভা চিল্কা দেখতে যাব আজকে গোপালপুর থেকে। তো আজকে সকালটা খুব সুন্দরভাবে কাটলো। একটা দুর্দান্ত সানরাইজ সামনে, জাস্ট জমে গেছে ব্যাপারটা। অনেকদিন পর গ্লাসে চা পেলাম, তাই জন্য আরো ভালো লাগছে। আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার গাড়ি আসবে। আজকে পিঙ্কু তো আসতে পারছে না, ও অন্য একটা নারায়ণদাকে পাঠাচ্ছে গাড়িতে, তো গাড়ি নিয়ে আসবে। লাইট হাউসের সামনে দেখা হবে। এই হচ্ছে গোপালপুর রিসর্ট যেটা আমরা আছি, আর এইটা হচ্ছে রেস্টুরেন্ট, ইন হাউস রেস্টুরেন্ট আছে। আর এখানে আছে সুইমিং পুল, এখানে একটা গার্ডেন করা আছে, দুটো গেট আছে। সুইমিং পুলের পাশের গেটটা দিয়ে বিচ মাত্র 30 থেকে 40 মিটার। তো গাড়ি আসছে, নারায়ণদা আসছে, একটু দেরি হবে 5-10 মিনিট। তো আমরা ভাবলাম একটু বিচে এসেই বসে সমুদ্রটা দেখি। আমরা এখানে টাইম পাস করছি, হালকা রোদের তাপ আছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও আছে সঙ্গে, একদম পারফেক্ট সকাল একটা। আজকে এই গাড়িটা পাঠিয়েছে, এসি গাড়ি, সুইফট ডিজায়ার। পিঙ্কুতে আসতে পারেনি, গাড়ির কিছু একটা পুজোর ব্যাপার আছে। তো আমরা এখান থেকে স্টার্ট করছি আজকের জার্নি গোপালপুরের। সোজা আমরা ব্রেকফাস্ট করবো আগে, তারপরে রম্ভা চিল্কা যাব। গোপালপুর থেকে রম্ভা চিল্কার দূরত্ব প্রায় 40 কিলোমিটার মতন। সময় লেগেছিল আমাদের পৌঁছাতে 1 ঘন্টার কাছাকাছি। রম্ভা পৌঁছে গেলাম চিল্কাতে। তো এটা হচ্ছে গোপালপুর থেকে যেটা নিয়ারেস্ট চিল্কার সাইট, সেটা হচ্ছে রম্ভা। এটা এখন আছি আমরা রম্ভা পান্থনিবাসে। রম্ভা পান্থনিবাসের রেস্টুরেন্টেই অর্ডার দিয়ে দিলাম লাঞ্চের জন্য। এই হচ্ছে পান্থনিবাসের কটেজ রম্ভা চিল্কার, আর এই বিল্ডিংটায় আছে ডিলাক্স রুম। চিল্কা এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে, আমরা একদম যাচ্ছি বোটিং পয়েন্টে। যাদের বার্ডিং এর শখ আছে, বার্ড ওয়াচিং এর, এটা হচ্ছে আদর্শ জায়গা। মাইগ্রেটরি বার্ডস আছে, ঠান্ডাটা আরেকটু জাঁকিয়ে পড়লে আরো বেশি আসবে। অপূর্ব সুন্দর জায়গা, গোপালপুরে এলে মাস্ট টু ভিজিট, সেটা হচ্ছে রম্ভা চিল্কা। তো এখানে কথা বলে নিলাম বোটিং পয়েন্টে। मेरा नाम महेश्वर बेहरा, मैं टूरिस्ट गाइड ट्रेनर बोर्डमैन। आप साथ में जाएंगे? हाँ, উনি যাচ্ছেন, সেটা হচ্ছে এই যে মহেশ্বর দা নিয়ে যাচ্ছে, ওই বোটম্যান, ওই গাইড। ফার্স্ট টাইম যাচ্ছি রম্ভা চিল্কা থেকে। 3টা আইল্যান্ড ঘুরবো, 45 মিনিট, 2650 টাকা। এই হলো স্পিড বোট। এইবার স্পেশালি গোপালপুর এই রম্ভা চিল্কাতে বোটিং করব আর বার্ডিং করব বলে এশিয়ার সবচেয়ে বড় ব্র্যাকিশ ওয়াটার লেগুন হলো চিল্কা, আর সেই চিল্কা লেকেরই দক্ষিণ প্রান্তে রম্ভা অবস্থিত। এটি একটি অন্যতম সুন্দর ও কম ভিড়যুক্ত অংশ চিল্কার। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট আইল্যান্ডে। আমি দেখতে পাচ্ছি সামনে, এটা হচ্ছে ব্রিটিশদের বানানো একটা আইল্যান্ড, ব্রেকফাস্ট আইল্যান্ড।
এখন আমরা যাচ্ছি ঘণ্টশিলা আইল্যান্ড। ব্রেকফাস্ট আইল্যান্ড করে আমরা এখন যাচ্ছি ঘণ্টশিলা আইল্যান্ড। ये वाला घंटोशिला आइलैंड, ये पत्थर संक्रांति और पूर्णिमा दिन ना ये पत्थर ऑटोमेटिक घंटा का आवाज आते। अच्छा, ये सुनते सुना केव देखो, केव है अंदर ठाकुर रहते ना। এবার আমরা যাচ্ছি থার্ড আইল্যান্ড, তার নাম হচ্ছে বার্ডস আইল্যান্ড। এখানে আমরা একটু নামবো। ব্রেকফাস্ট আইল্যান্ড, ঘণ্টশিলা আইল্যান্ড আর বার্ড আইল্যান্ড। 45 মিনিটের এই রাইডে কভার হবে 3টে আইল্যান্ড। আর এই স্পিড বোটের ভাড়া হচ্ছে 2650 টাকা। কিন্তু খুব এনজয়েবল, দারুণ লাগছে আমাদের, দারুণ অভিজ্ঞতা। পৌঁছে গেলাম বার্ডস আইল্যান্ড, নৌকা থেকে নেমে এলাম। আর এইটা হচ্ছে বার্ড স্যাংচুয়ারিও বটে। ওখানে প্রচুর পাখি আছে, প্রচুর বার্ডস আছে। বার্ডিং করছি, ফুটেজগুলো আপনারা দেখুন। দারুণ সুন্দর অভিজ্ঞতা, এখানে এলে করবেন। রম্ভা চিল্কা এলে এই 3 আইল্যান্ড ট্যুরটাই করবেন। দামটা একটু বেশি, 2650, কিন্তু ওয়ার্থ ইট। একবার ট্রাই করুন এসে, দারুণ অভিজ্ঞতা। রম্ভা চিল্কাতে এলে প্রকৃতিকে উপভোগ করা যায় একদম কাছ থেকে। আমাদের ট্যুর কমপ্লিট হয়ে গেল স্পিড বোটে। এখন আমরা আবার ফিরে যাচ্ছি জেটির দিকে। লাঞ্চ করবো ওটিডিসি পান্থনিবাস রম্ভা চিল্কায় বলা আছে। দারুণ এক্সপিরিয়েন্স হলো বন্ধুরা। পাখির ডাক আর জলের ঢেউ মিলিয়ে রম্ভার পরিবেশ একদম শান্ত আর মেডিটেটিভ। রম্ভা ঘোরার সবচেয়ে সুন্দর সময় সকাল আর সানসেটের টাইমটা। চলে এলাম, আর জেটি থেকে উঠে এখানে একটা এরকম ভিউ পয়েন্ট করা আছে। সবাই এখানে আনন্দ করছে, ছবি তুলছে, ভিউ দেখছে। যারা বোটিং করবেন না তারা এখানে এসে বসে সময় কাটাতে পারেন। দারুণ পরিবেশটা। রম্ভার পরের গন্তব্য ছিল আমাদের টেম্পারা লেক। আর সেই টেম্পারা লেক যাওয়ার পথেই পড়বে ঋষিকুল্যা নদীর মোহনা। পৌঁছে গেলাম গঞ্জাম জেলার ছত্রপুর ব্লকের উড়িষ্যার দ্বিতীয় বৃহত্তম মিঠা জলের লেক, সেই টেম্পারা লেকে। এখানে বোটিং ব্যবস্থা আছে, বোটিং কাউন্টার আছে। स्पीड बोट पर हेड 100 रुपीज़ 15 मिनट्स। और क्या है? और जेट स्की है पर पर्सन का 400 रुपया एक राउंड वैसे घुमा के लाएगा। और एक राउंड है फार्मूला 3, 3 लोग के लिए 500 है। 3 लोग के लिए 500। হচ্ছে পার্কিং এরিয়া, 40 টাকা পার্কিং চার্জ। টেম্পারা লেকে কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরে চললাম গোপালপুরের উদ্দেশ্যে। কিন্তু তার আগে আমরা দেখে নেব একটি খুব সুন্দর অফবিট বিচ, আর্যপল্লী বিচ। পৌঁছে গেলাম গোপালপুরের একদমই কাছে আরেকটা সুন্দর বিচ, হিডেন বিচ বলতে পারেন, অনেকেই জানে না, আর্যপল্লী বিচ। জলের রংটা এত সুন্দর, এখানে ভাষায় বোঝানো যাবে না।
আর্যপল্লী বিচ এখনও খুব বেশি বাণিজ্যিক নয়, তাই এখানে নেই অতিরিক্ত ভিড়, নেই বড় বড় দোকানপাট, শুধু সমুদ্রের ঢেউ, হালকা বাতাস আর প্রকৃতির নিজস্ব ছন্দ। এই সৈকত বিশেষ করে পরিচিত এর সূর্যাস্তের জন্য। সন্ধ্যাবেলায় আকাশ আর সমুদ্র কমলা আর লাল রঙে রাঙিয়ে ওঠে, যা ক্যামেরায় ধরার জন্য একদম পারফেক্ট। এখন সময় 4টে, আমরা ফিরে চলেছি আর্যপল্লী বিচ থেকে গোপালপুরের দিকে। একটা সুন্দর সানসেট দেখার অপেক্ষায় রয়েছি। গিয়ে আগে হোটেলে একটু ফ্রেশ হয়ে আবার গোপালপুর বিচে যাব সানসেট দেখতে। তো আর্যপল্লী বিচটা দুর্দান্ত আমাদের এক্সপিরিয়েন্স হলো। গোপালপুর ট্যুরে এলে এটা মাস্ট রাখবেন আপনাদের আইটিনারিতে, দুর্দান্ত এক্সপিরিয়েন্স হবে, খুব সুন্দর। আর গোপালপুর মানে সি বিচ, সানরাইজ, সানসেট, রম্ভা চিল্কা, আর্যপল্লী বিচ, তার সাথে জমিয়ে খাওয়া দাওয়া সন্ধ্যেবেলা, স্ট্রিট ফুডগুলো। ঢেউয়ের শব্দ, ঠান্ডা হাওয়া আর সামনে বিস্তৃত সমুদ্র, এই মুহূর্তগুলোই তো ভ্রমণের আসল সৌন্দর্য। গোপালপুরে কাটানো এই শেষ রাতটা আমাদের দিল শান্তি, স্মৃতি আর সমুদ্রের শব্দে মোড়া কিছু নীরব মুহূর্ত। সুপ্রভাত বন্ধুরা, আজকে 28শে ডিসেম্বর 2025। আমি এখন দাঁড়িয়ে আছি গোপালপুর অন সি বিচের ধারে চলে এসেছি। পিছনে আছে লাইট হাউস আর একটা দুর্দান্ত সকাল আজকে আমাদের 4 রাত্রি 5 দিন দারিংবাড়ি গোপালপুর ট্যুরের শেষ দিন। আজকে আমরা ফিরে যাব কলকাতায়। আমাদের ট্যুর খুব ভালোভাবে শেষ হলো। এত সুন্দর একটা সানরাইজ দেখে আর এত সুন্দর সি বিচ ছেড়ে তো যেতে ইচ্ছে করছে না, কিন্তু উপায় নেই, যেতে তো হবেই। 4 রাত্রি 5 দিন দারিংবাড়ি গোপালপুর ট্যুর হয়ে গেল। সবাই ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার নতুন কোনো গন্তব্যে, আবার নতুন কোনো ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। ব্যাগ ভর্তি স্মৃতি আর মন ভর্তি অভিজ্ঞতা নিয়ে এবার বাড়ি ফেরার পালা। তাই আমরা সকাল সকাল চলে এলাম ব্রহ্মপুর স্টেশনে। সকাল 9:10 12864 SMBB হাওড়া এক্সপ্রেস ধরে নিলাম প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে। আর এইভাবেই শেষ হলো আমাদের 4 রাত্রি 5 দিনের দারিংবাড়ি গোপালপুর ট্যুর। কিছু জায়গা থাকে যেগুলো শুধু ঘোরা নয়, মনের মধ্যে থেকে যায়। ভ্রমণ শেষ হয় কিন্তু এই অনুভূতিগুলো আমাদের সঙ্গে চলতে থাকে। আমি অরিজিৎ, দেখা হবে আবার নতুন জায়গায় নতুন গল্প নিয়ে অরিজিৎ ট্রাভেল জোনের সাথে।